ক্ষুধা ও অসুস্থতায় ক্লান্ত গাজাবাসীর ত্রাণের লাইনেও মৃত্যু ফাঁদ। কবে মানবতা জাগবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনিরা খাবার না পেতে পেতে দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে পরিস্থিতি। নেই ওষুধ, নেই সুপেয় পানি। আঘাতে আঘাতে দগদগে ঘাওয়ালা শরীর নিয়ে কোনো ক্রমে ত্রাণের দেখা পাওয়া বাহনের কাছে যেতেই করা হচ্ছে নির্মম হামলা। এমন অবস্থায়ও ইসরায়েলি বাহিনী কি জঘন্যভাবে হামলা করছে অভুক্ত ওই নিরীহ বেসামরিক মানুষগুলোর ওপর। বিশেষ করে শিশু, কিশোর, নারী ও বয়োজ্যেষ্ঠরা বিমান হামলায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যেভাবে খুন হচ্ছে তাদের হাতে, তা ইতিহাসের এক নির্মম এবং মানবতাহীন অবস্থা। গাজার বাসিন্দাদের জন্য ত্রাণের ময়দা নিয়ে যাওয়া ট্রাকের কাছে ভয়াবহ হামলা হয়েছে। গেল শনিবার দক্ষিণ গাজার আল মাওয়াসিতে ইসরায়েলের চালানো এই হামলায় 5 জন নিহত ও অর্ধশত আহত হন। সব মিলিয়ে একদিনে উপত্যকায় আরও 15 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, ইসরায়েল অবরোধ শিথিল করে একাংশে ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও উত্তর গাজায় তা পৌঁছাচ্ছে না। সেখানকার মানুষ এখনও অভুক্ত দিন পার করছেন। অবরুদ্ধ উপত্যকায় ত্রাণের গাড়ি প্রবেশ শুরু হলেও বন্ধ হচ্ছে না হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গত দুদিনে শতাধিক লক্ষ্যে তারা হামলা চালিয়েছে। এতে 70 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোরে গাজা সিটির পূর্বে তুফা এলাকায় ইসরায়েলের বোমা হামলায় 4 জন নিহত হন। বিমান ও ড্রোন হামলার পাশাপাশি সামরিক অভিযানও চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এই তো সেদিন তারা মধ্য গাজার দায়ের আল বালাহাতে সামরিক অভিযান শুরু করে। এ পরিস্থিতিতে গাজায় মৃতের সংখ্যা 2023 সালের 7 অক্টোবরের পর এ পর্যন্ত 53,900 পার হয়েছে। আহত হয়েছেন 1,22,593 জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। আরও অন্তত 10,000-এর মতো ফিলিস্তিনি ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে নিখোঁজ আছেন। গাজার চিকিৎসা সহায়তা বিষয়ক বিভাগের প্রধান শনিবার বলেছেন, উপত্যকায় গত 3 দিনে 92টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। স্বাস্থ্যসেবা, পানি ও খাবারে তীব্র সমস্যা রয়েছে। দক্ষিণে ত্রাণ পৌঁছালেও উত্তর গাজায় কোনো ট্রাক প্রবেশ করেনি। কার্যত সার্বিক পরিস্থিতির খুব বেশি অগ্রগতি হয়নি বলে গাজা থেকে সংবাদকর্মীরা জানাচ্ছেন। আহমেদ আল নাজ্জার নামে গাজার এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, দক্ষিণ গাজায় সীমিত সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। সব মিলিয়ে পরিস্থিতির খুব বেশি অগ্রগতি হয়নি। অনেক পরিবার এখনও অভুক্তই থেকে গেছে। তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে গাজার সাধারণ বাসিন্দাদের মানব ঢাল বানানোর অভিযোগও উঠেছে। মাসুদ আবু সাইদ নামের এক ফিলিস্তিনি জানান, 2024 সালের মার্চে খান ইউনিসে তাকে 2 সপ্তাহ ধরে মানব ঢাল করা হয়েছিল। তিনি বলেন, এটা খুব ভয়াবহ বিষয় ছিল। আমার শিশু সন্তান ছিল, আমি তাদের কাছে যেতে চাচ্ছিলাম। তিনি জানান, তাকে জোর করে হামাসের টানেল খুঁজে বের করার কাজ দেওয়া হয়েছিল। গাজার পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে ত্রাণ সরবরাহ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক অফিস জানায়, গাজায় প্রয়োজন ব্যাপক ত্রাণ, সে তুলনায় অল্প পরিমাণ ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সতর্ক করে। গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের একটি সংকটপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ এই সংকটকে আরও তীব্র করে তোলে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিরা যখন জীবনের তাগিদে খাদ্য ও ওষুধের জন্য বিভিন্ন ত্রাণকেন্দ্রে ভিড় জমাতে থাকে, তখন একের পর এক হামলার শিকার হয় সাধারণ ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলে আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকার উপর ব্যাপক সামরিক অভিযান চালায়। মাসের পর মাস ধরে চলতে থাকা এই হামলায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হন এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হন। খাদ্য, পানি, ওষুধ ও বিদ্যুতের প্রবল সংকটে পড়ে পুরো গাজা। আন্তর্জাতিক চাপ ও জাতিসংঘের অনুরোধে কিছু ত্রাণ ঢুকতে শুরু করলেও তা ছিল চাহিদার তুলনায় অতি অপ্রতুল। ত্রাণ বিতরণের সময় সংঘটিত হামলার পর্যালোচনা। ফেব্রুয়ারি 2024
ফ্লাওয়ার কনভয় ট্র্যাজেডি। 2024 সালের 29 ফেব্রুয়ারি গাজার উত্তরাংশে যখন সহস্রাধিক ফিলিস্তিনি একটি ত্রাণবাহী কনভয় থেকে খাদ্য সংগ্রহের জন্য জড়ো হয়, তখন ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। বিভিন্ন সূত্র অনুযায়ী এই হামলায় অন্তত 112 জন নিহত হন এবং আরও শতাধিক মানুষ আহত হন। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে যে তারা আত্মরক্ষার্থে গুলি চালায়, কিন্তু জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি হামলা হিসেবে উল্লেখ করে। মার্চ 2024 আল রাশিদ সড়ক হত্যাকাণ্ড। 28 মার্চ 2024 গাজার আল রাশিদ সড়কের পাশে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফের একই ধরনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনি যখন ত্রাণ নিতে আসে, তখন ইসরায়েলি ড্রোন ও স্নাইপারদের গুলিতে বহু মানুষ নিহত হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী অন্তত 67 জন এই হামলায় প্রাণ হারান। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই ধরনের হামলাকে অমানবিক ও আন্তর্জাতিক আইন পরিপন্থী বলে আখ্যায়িত করেন। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে। তাদের মতে ইসরায়েল বারবার আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানায়, তবুও বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় হোয়াইট হাউস উদ্বেগ প্রকাশ করে। ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে এসব ঘটনাকে নিন্দা জানায় এবং যুদ্ধবিরতির আহ্বান জানায়। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে যখন মানুষ প্রাণ হারাচ্ছে, তখন সাধারণ মানুষ খাদ্য সংগ্রহে যেতে আর সাহস পাচ্ছে না। ফলে শিশুদের অপুষ্টি ও রোগে মৃত্যুর হার বাড়ছে। বিশ্ব খাদ্য সংস্থা WFP জানিয়েছে, গাজার প্রায় 90% মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলার ফলে ফিলিস্তিনিদের মধ্যে এক ধরনের গভীর আতঙ্ক ও অবিশ্বাস তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন তাদের জীবন এখন সম্পূর্ণ অনিরাপদ। বাড়িতে থাকলেও মরতে হবে, আর ত্রাণ নিতে গেলেও মরতেই হবে। গাজা থেকে সরাসরি তথ্য পাওয়া কঠিন হওয়ায় মিডিয়া রিপোর্টে নানা বিভ্রান্তি লক্ষ্য করা যায়। ইসরায়েলি সরকার অনেক সময় নিজেদের পক্ষে ব্যাখ্যা দিয়ে ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে। অপরদিকে ফিলিস্তিনি সাংবাদিক ও স্থানীয় সূত্রগুলো ভিন্ন চিত্র তুলে ধরছে। আল জাজিরা, BBC ও রয়টার্স তাদের প্রতিবেদনে এই হামলাগুলোর গভীর বিশ্লেষণ দিয়েছে, যার ফলে বিশ্ববাসীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করার ইঙ্গিত দিয়েছে। বিশেষজ্ঞদের মতে বেসামরিক ত্রাণ সংগ্রাহকদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক আইনের প্রাসঙ্গিক ধারা জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যবাধকতা। ত্রাণ বিতরণকালে হামলা এ ধারার পরিপন্থী। তাছাড়া প্রোটোকল 1 অনুযায়ী ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করাও আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং নিরপেক্ষ তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ। জাতিসংঘ, রেড ক্রস এবং নিরপেক্ষ NGOগুলোকে এতে নেতৃত্ব দিতে হবে। ইসরায়েলি নীতি পুনর্বিবেচনা। বিশ্ব জনমতের চাপে ইসরায়েলের উচিত তার সামরিক কৌশল পুনর্বিবেচনা করা, যাতে মানবিক সংকট আরও ঘনীভূত না হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা বিশ্ব সম্প্রদায়কে এখন কেবল বিবৃতি দিয়ে দায় শেষ করা উচিত নয়, বরং বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেমন অস্ত্র সরবরাহ সীমিতকরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা কূটনৈতিক চাপ। ত্রাণ নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলা মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে শুধু আরও জটিলই করছে না, বরং মানবতা বিরোধী একটি নতুন মাত্রাও যোগ করছে। এই পরিস্থিতি বন্ধে শুধু যুদ্ধের ক্ষেত্রে নয়, উপরন্তু মানবিক বোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল অবস্থা বিরাজমান রাখা এখন সময়ের দাবি। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে
বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।